জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি মুন্নাফ রশিদ। নাগরিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার দর নিয়ন্ত্রণে ডিসিদের আরও ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন। জন্মসনদের মতোই পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা এখন থেকে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার ঘোষণা দেন। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এখন কারো ধমকে কারণে কাজ করার প্রয়োজন নেই। এ সময় নিজ জেলাকে এগিয়ে নিতে প্রতিযোগিতার মনোভাব রাখার পরামর্শ দেন তিনি। ডিসিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বিনা কারণে কাউকে হয়রানি করা যাবে না। এবারের সম্মেলনে কার্য অধিবেশন হবে 30টি। ইতিমধ্যে ডিসি ও বিভাগীয় কমিশনাররা তাদের মোট 354টি প্রস্তাব দিয়েছেন। এমন কোনো ভুল কাজ না করি যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। রক্তচক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছি না যে 100% করতে হবে। আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হোক। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ। এটাই যেন আমরা স্মরণ রাখি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন চলতি মাসের শেষে প্রকাশ করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বললেন, সুপারিশ নিয়ে সব সাংবাদিক ইউনিয়নের সাথে কথা বলে সংস্কার করা হবে। সকালে প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভায় প্রেস সচিব বলেন, শেখ হাসিনার আমলে যত ধরনের বয়ান জন্ম নিয়েছে সবকিছু নথিভুক্ত করা হবে। হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাই গণ অভ্যুত্থানে নিরপেক্ষ ভূমিকা পালনকারী গণমাধ্যমকে সম্মান প্রদর্শন করেন শফিকুল আলম। আলোচনা সভায় বক্তারা অভিযোগ করে বলেন, গণমাধ্যম এখনও পুরোপুরি ফ্যাসিবাদের দোসরমুক্ত হতে পারেনি। জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে, আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো আর শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না। জেলা প্রশাসকদের সম্মেলনে এমন বার্তা দেবে নির্বাচন কমিশন। দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। এখানে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। 31 দফার আলোকে দেশকে পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নড়াইলে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলাতন্ত্র থেকে শুরু করে অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সব কিছু ধ্বংস করেছে। আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে
গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে হত্যার ঘটনায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে চট্টগ্রামে জুলাই আগস্ট আন্দোলনের সময় সংগঠিত হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ফজলে করিম চৌধুরীর তদন্ত প্রতিবেদন ৮ এপ্রিল দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতার দেখানো হয় তাকে। গত 12 সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ সহ আরও বেশ কয়েকটি অভিযোগ আছে। এদিকে প্রসিকিউশন জানিয়েছে, মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারই প্রাধান্য পাবে। এখানে সময় এবং অন্য কোনো বিষয় বিবেচ্য নয়। এবিএম ফজলে করিম চৌধুরী উনাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা, আহত এবং মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হয়েছে, যেটি প্রাথমিক তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে। তারই ভিত্তিতে তার বিরুদ্ধে এই প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জামালপুরের ইসলামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, গেল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সে আত্মগোপনে ছিল। একই অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও গ্রেপ্তার করা হয়। ওমানের রাজধানী মাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ 8ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে এই বৈঠক হওয়ার কথা। ইন্ডিয়া ফাউন্ডেশন ও ওমানের পররাষ্ট্র দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই আঞ্চলিক কনফারেন্সের উদ্বোধন করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তীতে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ সহ 27 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সে সময় সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের কথা জয়শঙ্করের। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের সংগঠন। এরই মধ্যে তিস্তার পাড়ে তাঁবু টানিয়ে চলছে আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি। এদিকে শনিবার বিকেল থেকে হঠাৎ করেই পানি বাড়তে শুরু করে তিস্তা নদীতে। পরে সকালের দিকে কিছুটা নেমে আসে পানি উন্নয়ন বোর্ড বলছে, স্বাভাবিকভাবেই বাড়ছে নদীর পানি। তবে স্থানীয়রা বলছেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে ভারত এই পানি ছেড়েছে। সন্ধ্যার পর থেকে নদীর ঘেট একটু 3 ফিট ভাসানোর পরে আস্তে আস্তে পানিটা কমতেছে। পানি আসাতে মনে করেন আমাদের গ্যারেজের সমস্যা হইতেছে, স্টেজের সমস্যা হইতেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও মুসলিম উম্মার মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বেলা 12:30টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে অংশ নেন 39টি দেশের লাখ লাখ মুসল্লি। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাক্তীর। এর আগে ভোর থেকে আখেরি মোনাজাতে শরিক হতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানে দিক নির্দেশনামূলক ও হেদায়েতের বয়ান করেন শীর্ষ আলেমরা। এদিকে আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের জন্য রাখা হয়েছে 8টি বিশেষ ট্রেন। টঙ্গী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রত্যেকটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়।
এবারই প্রথম 2 পর্বে 3টি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় 58তম বিশ্ব ইজতেমা। বান্দরবানে সেনা সহায়তায় নিজ গ্রামে ফিরেছেন কুকি চীনের তাণ্ডবে ঘর ছাড়া গ্রামবাসীর একাংশ। শনিবার থানচি উপজেলার বাকলাই পাড়ার গ্রাম ছাড়া 28টি পরিবারের মধ্যে 15টি পরিবারের 81 জন সদস্য দীর্ঘ 23 মাস পর নিজ বাড়িতে ফিরলেন। কুকি চীন সন্ত্রাসীদের ভয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন। ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যাহ্নভোজ ও রেশন সহায়তা প্রদান করা হয়। সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রাম ছাড়া সকল ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে এই প্রয়াস অব্যাহত থাকবে। বান্দরবান জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় 2022 সালের মাঝামাঝি সময়ে নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী। ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 11 জন নারী ও 4 জন শিশু রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। নয়াদিল্লি স্টেশন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত 8টার দিকে প্ল্যাটফর্ম নম্বর 14 ও 15তে ধাক্কাধাক্কির সূত্রপাত। বিশেষ 2টি ট্রেন আসার কথা থাকায় প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল, কিন্তু ট্রেন আসতে দেরি করায় যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। ট্রেন বাতিল হয়ে গিয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ায় ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ কোনো যাত্রীর। নয়াদিল্লির এলএনজেপি হাসপাতালের প্রধান চিকিৎসক জানান, 3 শিশু ও 10 নারী সহ মোট 15 জন ঘটনাস্থলেই মারা গেছেন। লেডি হার্ডিং হাসপাতাল বাকি 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ঘটনার গভীর শোক জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার দিনভর বৃষ্টি হওয়ায় কেন্টাকির বেশ কিছু অঞ্চলে এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে। মিসিসিপি ভ্যালির নিম্নাঞ্চলে তীব্র ঝড়ের কারণে শুক্রবার গোটা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বিসিয়ার। মার্কিন আবহাওয়া দপ্তরের পরামর্শে কেন্টাকির মধ্য ও দক্ষিণাঞ্চলে জারি আছে আকস্মিক বন্যা সতর্কতাও। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পানি শহরে প্রবেশ করতে শুরু করায় বেশ কিছু আবাসিক স্থাপনার পাশাপাশি তলিয়ে গেছে রাজ্যের গুরুত্বপূর্ণ সড়ক। যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। হেড কোচ পিটার বাটলারের অধীনেই অনুশীলন করবেন আন্দোলনকারী 18 নারী ফুটবলার। রোববার বাফুফে ভবনে এমনটাই জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের দলে অবশ্য জায়গা মিলছে না সাবিনা ঋতুপর্ণাদের। ট্রেনিংয়ে ফিরবে, বাট এখন ফিরবে না। ওরা আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে 24 তারিখ থেকে। আপনারা জানেন যে আমরা আরব আমিরাতে যাব একটা প্র্যাকটিস ম্যাচ বলেন, ফিফা উইন্ডো বলেন, সেটা খেলার জন্য। তো সেহেতু আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে, টিম চলে যাবে 24 তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে 24 তারিখে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।